নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। রাজীব কুমার যে নামটা শুনলেই গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে এটা একটা আতঙ্কের নাম। এই নাম মানে হচ্ছে দুর্নীতির নাম। দুর্নীতির সঙ্গে এই নামের বিরাট যোগ রয়েছে। মমতা ব্যানার্জি যবে থেকে ক্ষমতায় আসীন হয়েছে আর তারপর থেকেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে সব থেকে বড় যে অভিযোগ উঠেছিল সেটা হচ্ছে চিটফান্ড কাণ্ড, সারদা কাণ্ড। আর সেই সারদা কাণ্ডের চিটফান্ডের সময় থেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন যে পুলিশ অফিসার, তার নাম হচ্ছে রাজীব কুমার। তারপর থেকে রাজীব কুমারের এক এক কারনামা গোটা পশ্চিমবাংলার মানুষের সামনে এসেছেন। রাজীব কুমার মানেই পশ্চিমবাংলার দুর্নীতির পাহারাদার। এই নামটি রাজীব কুমারের নামের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। আর রাজীব কুমার মানেই হচ্ছে লোপাট কুমার। তিনি ভ্যানিশ করে দিতে পারেন যে কোনো তথ্য প্রমাণ, কিভাবে ভ্যানিশ করে দিলে আর আইনত আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না, সেই তথ্য প্রমাণ লোপাট করার কারিগর হিসেবে এই রাজীব কুমার লোপাট কুমার হিসেবে বিখ্যাত হয়েছে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে। সেই রাজীব কুমার যাওয়ার বেলাতেও আবার একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে দিয়ে গেল। একই ঘটনা ঘটালো ফাইল ছিনতাই। মমতা ব্যানার্জি যে ফাইল ছিনতাই কেসে, সেই কেসেও তার নাম যুক্ত হলো। আইপ্যাক কাণ্ডে, কয়লা পাচার কাণ্ডের সঙ্গে আইপ্যাকের প্রতীক জৈনের নাম যুক্ত হয়েছে। আর সেই তদন্ত করতে আসার সময় আবারও ঠিক একইভাবে যখন রাজীব কুমারকে সিবিআই গ্রেপ্তার করতে গেছিল, তখন সেই সময় দাঁড়িয়ে যেভাবে মমতা ব্যানার্জি তাকে প্রোটেক্ট করেছিল, অবরোধ করেছিল, সিবিআইকে কাজে বাধা দিয়েছিল, ঠিক ওই একই রকম ভাবে একই কায়দায় যাওয়ার বেলাতেও রাজীব কুমার, মমতা ব্যানার্জিরও যাওয়ার সময় রাজীব কুমার দুজনে মিলে একসঙ্গে আইপ্যাকের অফিসে হানা দেওয়া ইডি আধিকারিকদের কাছ থেকে ফাইল ছিনতাই করে নিলেন। তারপর মামলা সুপ্রিম কোর্টে গেছে। এমনিতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে চলছে। সারদা চিটফান্ড কেলেঙ্কারির মামলাতে তার নাম যুক্ত হয়ে আছে। যে কোনো সময় রাজীব কুমার এই কেসে গ্রেপ্তার হয়ে যেতে পারে। তার সঙ্গে নতুন সংযোজন আইপ্যাকের কয়লা পাচার কাণ্ডে রাজীব কুমারের যুক্ত হওয়া। আর এই আবহে দাঁড়িয়ে 31শে জানুয়ারি তিনি বিদায় হয়ে গেলেন পশ্চিমবাংলা থেকে। আর এই বিদায় হওয়াটা এটাকে নিশ্চিত করছে যে রাজীব কুমারের বিদায় আর মমতা ব্যানার্জির বিদায় প্রায় সমান কাছাকাছি সময় হবে। এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন। সেই রাজীব কুমার বিদায় নেওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে আইনি সমস্যায় তিনি পড়বেন, ভবিষ্যতে তাকে তিহার জেলে চলে যেতে হতে পারে। তিহার জেলে তার ঠাঁই হতে পারে এই রাজীব কুমারের। তাই তিনি আগেভাগেই এদেশ থেকে অবসর নেওয়ার পরেই এদেশ থেকে তিনি গিয়ে কি আশ্রয় নিলেন এমন একটা দেশে, যে দেশ থেকে এই বন্দি প্রত্যর্পণ চুক্তি ভারতবর্ষের সঙ্গে নেই। এইরকম দেশের আগে আমরা দেখেছিলাম ভানুয়াতুতে বিনয় মিশ্র গিয়ে আশ্রয় নিয়েছিল, যদিও তার শেষ রক্ষা হয়নি বলেই আমরা এখনো পর্যন্ত জানি। বিনয় মিশ্র ভানুয়াতুতে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেই আশ্রয় নেওয়ার পরিকল্পনার মূল মাথায় ছিল রাজীব কুমার। তাই এবারে তিনি নিজে কি এরকম একটা দেশ বেছে নিলেন, যদিও আমরা যা জানতে পারছি তার পারিবারিক সূত্র মারফত তিনি সেই দেশে গেছেন ট্যুর করতে, নিছকই ট্যুর, ঘুরতে। কিন্তু এমন একটা দেশকে ট্যুর করার জন্য তিনি বেছে নিলেন যে দেশটিতে সাধারণত সচরাচর ভারতবর্ষের লোক যায় না। মূলত আরবের ওই সৌদির লোকজন, তারা মূলত ওই সমস্ত জায়গায় বেশি যায় ট্যুর করতে। ভারতবর্ষের মানুষজন যে ওই দেশগুলোতে ট্যুর করতে যায়, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার নয়। সে ট্যুর করতে যে কেউ যেতেই পারেন, যেখানে ইচ্ছে, তার মনের ইচ্ছে যেখানে, সেইখানে তিনি ট্যুর করতে গেছেন। ট্যুর করার জন্য আমরা যা জানতে পাচ্ছি, বাহরাইন, মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ বাহরাইন, সেখানে মানামা বলে একটি সিটি আছে, খুবই মডার্ন সিটি, আধুনিক সিটি যদিও। সেই আধুনিক সিটিতে তিনি এখন আছেন। আমরা যা জানতে পাচ্ছি যে সেখান থেকে, মানামা থেকে তিনি দেশে ফিরবেন নাকি ওখানেই থেকে যাবেন আপাতত পার্মানেন্টলি। আগামী বছর 3-4 তিনি বাহরাইনেই থেকে যাবেন, আমরা জানি না, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না যে তিনি বাহরাইনেই আগামী 3-4 বছর থাকবেন কিনা। তারপরে এই গোটা বিষয়টা, মামলাটা যখন মানুষের আড়ালে চলে যাবে, নজরের বাইরে চলে যাবে, তখন তিনি দেশে ফিরে, পশ্চিমবাংলায় ফেরার তার কোনো প্রয়োজন নেই। উত্তরপ্রদেশে তারই কোথাও একটা থেকে গেলেই হবে। তো ভারতবর্ষের অন্য কোথাও নীরবে থেকে গেলে হবে, প্রকাশ্যে না আসলেই হলো।
এইরকম একটা পরিকল্পনা কি তার মাথার মধ্যে ঘুরছে আমরা জানি না, এখনো পর্যন্ত এই বিষয় সম্পর্কে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা এটা দেখেছি যে বাহরাইনে মানামা, এই মডার্ন সিটি, আধুনিক যে একটা শহর, সেই শহরে তিনি আপাতত বিশ্রামে আছেন। তার পারিবারিক সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি যে তিনি সেখানে ট্যুরে গেছেন। সেই ট্যুর থেকে তিনি আর ভারতবর্ষে ফিরবেন কিনা এটাও কেউ বলতে পারছি না, বলা যাচ্ছে না। তার পরিবারের লোকজনদের কাছ থেকেও সেটা আমরা জানতে পারিনি যে সেই ট্যুর থেকে তিনি আর আদৌ ফিরবেন কিনা, নাকি এই ট্যুরটা লম্বা 5-7 বছরের জন্য ট্যুরে তিনি গেলেন, সেটাও বলা যাচ্ছে না। ট্যুর থেকে কবে ফিরবেন, ফিরে কোথায় থাকবেন, এসব সব কিছু কিন্তু অন্ধকারে রয়েছে। ফলে রাজীব কুমারকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে যে মামলা চলছে, আমাদের সেগুলো নজর থাকবে, ডেফিনেটলি এইসব বিষয়ে আমাদের নজর থাকবে। যে সিবিআই এর তাকে যখন গ্রেপ্তার করতে এসেছিল এই চিটফান্ড কেলেঙ্কারি মামলাতে, এবারে যখন ফাইল ছিনতাই মামলাতেও ইডি তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। ফলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয়, যদি ভারত রাজ্যের সরকারের প্রশাসনের পরিবর্তন ঘটে, তাহলে প্রশাসনের পরিবর্তন ঘটলে এ রাজ্যে 2026-এ নতুন সরকার এলে তারা রাজীব কুমারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় কিনা, আমাদের সেই সব বিষয়গুলোর দিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর দর্শকদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লিঙ্কগুলোকে সকলের কাছে পৌঁছে দিন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর আমার যে ফেসবুক পেজ আছে স্বপন দাসের নামে, দুটো ফেসবুক পেজ আছে, একটা স্বপন দাস ফেসবুক পেজ, একটা সনাতনী স্বপন দাস ফেসবুক পেজ। এই ফেসবুক পেজগুলোকে আপনারা ফলো করুন। ইভিএম নিউজের নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করুন। আপনারা সেগুলোকে শেয়ার করুন। অসংখ্য নিউজ থাকে সেই ফেসবুক পেজগুলোতে, সেখান থেকে আপনারা নিউজ শেয়ার করুন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।